সাদীপ চোখ নামিয়ে দাঁড়িয়েছে, মেঝের দিকে ভুরু গুটিয়ে তাকানো। তার মুখমণ্ডল জুড়ে ধূসরের সূক্ষ্ম চাউনি বিচরণ। ধূসর একই কথা আবার শোধালো, বললি না কত টাকা দিয়ে নিয়েছিস? সাদীপ যথোপযুক্ত উত্তর খুঁজে পেল না। চশমা ভাঙা নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলল কি? না হলে ধূসর কোনো দিন এভাবে জিজ্ঞেস করতে আসতো না নিশ্চয়ই। কাজটা নির্ঘাত ঠিক হয়নি। সাদীপ সাফাই গাইতে আস্তে করে বলল, চশমা ফ্রেমটা অনেক দামি, প্রথম বেতন পেয়ে কিনেছিলাম। প্রিয় ছিল খুব, তাই বলে এভাবে রিয়্যাক্ট করবি? ধূসরের স্বর প্রচণ্ড ধীর, যেন সামান্যতম মেজাজ নেই। সাদীপ তাকিয়ে বলল, তুমি তো জানো ভাইয়া, পিউ কি পরিমাণ চঞ্চল। ওকে আমি এমনি তো বকি, কখনো বকেছি আজ নিশ্চয় আমার খারাপ লেগেছে। তার জন্যই। ধূসর সামান্য হেসে বলল, তুই পিউকে বকিস না কারণ তোর বকার মতো কোনো কাজই করেনিও, আমি অন্তত দেখিনি। পিউ যেভাবে আমার জিনিসপত্র এলোমেলো করে ঠিক সেভাবে তোরটাও এখনও স্পর্শ করেছে। তুই না ডাকা অবধি এ ঘরেও আসে না পর্যন্ত। আজ যেভাবে প্রথমবারের মতো তুই ওকে বকেছিস, আমার জানা মতে ঠিক যেভাবে প্রথমবারও তোর কোনো একটা জিনিস ভাঙলো। সাদীপ অবাক না হয়ে পারল না। যে মানুষ বাড়িতে থাকে না ঠিকঠাক, এত খবর তার নখদপনি কী করে? একটু চুপ থেকে বলে, আমার রাগ হয়েছিল বলে এভাবে বলেছি। ওকে তো তুইও বকো ভাইয়া। তার বেলায় দেশে ফেরার পর কতদিন সুন্দর করে ব্যবহার করেছ, তারপর যখন আস্তে আস্তে তুমি দেখলে পিউরের এক একটা কাণ্ড, সেই থেকে তো আজ অবধি আমিও কখনো দেখিনি তুমি ওর সাথে একটা ভালো করে কথা বলছো। ধূসর শান্ত অথচ তপ্তস্বরে বলো, আমার আর তোর ব্যাপার এক নয় সাদীপ। সেটা তুমি না জানালো আমি জানি। তোর চশমা ভেঙেছে, কয়টা চশমা প্রয়োজন তোর আমি দেব, এইটুকু দেওয়ার সামর্থ্য আমার আছে। কিন্তু পরের বার আমি যেন না দেখি তুই পিউরের সাথে উঁচু গলায় কথা বলছিস। শীতল হুমকিতে সাদীপের কপাল ঘুষিয়ে এলো। আকাশ থেকে পড়ল সে। ধূসরের এত দরদি হয়ে ওঠার কারণ বুঝল না। ধূসর লম্বা পায়ে হাঁটা ধরেছে। সাদীপের মেজাজ খারাপ হলো। যেখানে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, সেখানে ধূসরে তাকে টাকার গরম দেখালো। কত টাকা আছে ওর? রাগ চেপে রাখতে না পেরে বলে ফেলল, বেকার মানুষের টাকার বড়াই বিষ দাস ছাড়া সাপের ন্যায়। সাদীপ ধরাম করে দরজা আটকালো। কথাটা চাপা স্বরে বললেও কানে পৌঁছালো ধূসরের। শুনতে পেয়েও কদম স্থির হলো খানিক। কটমট চিবুকে সে চোখে বুঝে শ্বাস টেনে ঢোক গেলে, তবে দাঁড়ালো না। সেই ক্ষণে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল ধূসর। এতদিন ধরে যা তাকে বলে কয়েক করানো যায়নি, আজ এক মুহূর্তে ঠিক করল তাই করব। এরপর চশমার গোডাউন ছুঁড়ে মারব সাইদের মুখের উপর। আলতাফ শিকদার বরাবর নরম লোক। অফিসে যাবেন, ফিরবেন, খাবেন, বই পড়বেন, মাঝে মাঝে টেলিভিশনের খবর দেখবেন, পত্রিকা পড়বেন, এসব রুটিন। কথা কম বলেন, ঝামেলা কম জড়ান। এই জন্য তিনি 4 ভাইয়ের মধ্যে বাবা মায়ের প্রিয় ছিলেন, সাথে ভাইদেরও। এমনকি ভাতিজা ভাতিজিরাও ভীষণ পছন্দ করে ওনাকে। অথচ মানুষটা একার আক্ষেপ, নিজের ছেলেটা বিগড়ে যাচ্ছে, তাকে একটু মানে না। কানের কাছে মালা জপে নিতে পারলেই না ব্যবসায়। ভাবতেই ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে বুক ঘুরে। তার এত দুঃখ, অথচ রুবাইয়ারা বেগম এতে সন্তুষ্ট। ধূসর যাই করবে তাতেই যেন মহত্ব। অবশ্যই এর হাজারখানেক কারণও আছে। মিনা বেগমের পেটে তখন পিউ। বাড়িতে পুরুষ বলতে ছিল না কেউ, বেরিয়েছিল রোজগার কাজে। ছোট ভাই আনিসের বিয়ে হয়নি তখনও। জবা বেগম ছিলেন বাপের বাড়ি, আর রুবাইয়াদা বেগম গেছিলেন পুষ্পকে স্কুল থেকে আনতে। বাড়িতে মিনা বেগম একাই ছিলেন, সাথে অনেক দিনে পুরানো বুয়া তাদের পুষ্প
স্কুলের কাছাকাছি যাওয়া রুবায়দা ভাবলেন যাবেন আর আসবেন। তাছাড়াও ডেলিভারি ডেট ছিল 5 দিন পর। চিন্তার কিছু নেই বলে এইটুকু সময় একা রেখে গেলেন মিনা বেগমকে। অথচ বিপত্তিটা যেন তখনই বাঁধল। তলপেটে ব্যথা, ঘুম ছুটে গেল মিনা বেগমের। নামতে গিয়ে অসতর্কতায় পিছলে পড়লেন, লুটিয়ে গেলেন মার্বেল মেঝেতে। বুয়াও চলে গেছে কিছুক্ষণ হলো। ফাঁকা বাড়িতে গোংরানোর শব্দ দেওয়ালে দেওয়ালে মিশে গেল। সেই সময় সবে স্কুল থেকে ফিরেছে ধূসর। সময় তখন 10-এর কোঠায়। কক্ষে ফিরতে গিয়েই কর্ণকুহুর হলো বড় মায়ের চাপা আর্তনাদ। পিঠে ব্যাগ মাঝপথে ফেলে রেখেই ছুটল সে। ব্যথা, অবস্থা খারাপ। মিনা বেগমের ধূসর দিশাহারা হয়ে পড়ল। এইটুকু মানুষ কি করবে, কোথায় ধরবে? মাথা ঢুকল না। বাড়ির কাউকে ফোন করে সময় নষ্ট করা যাবে না। তাই বুদ্ধি করে সবার আগে ফোন লাগালো পরিচিত ডাক্তারের নিকট। 10 মিনিট মাথায় অ্যাম্বুলেন্স এলো। পুরোটা সময় ধূসর মিনা বেগমের মাথা কোলে নিয়ে বসেছিল। ছোট ছোট হাতে বিশ্রামহীন বুলিয়েছে ওনার চুল। মিনা বেগম সব বুঝলেও কথা বলার শক্তি নেই, নেতিয়ে পড়েছেন। হাসপাতালে নেওয়ার হলো ওনাকে। ধূসর সঙ্গে সঙ্গে ছুটল। মানুষ এতটুকু হলে বুদ্ধিমান, চটপটে কম ছিল না। এ মাথা থেকে ও মাথা দৌড়াচ্ছে সেই। সাথে যদি পারিবারিক ডাক্তার হুমায়ুন ছিল। এর পরপর ধূসর পরিবারের বাকিদের খবর দেয়। ধীরে ধীরে তারাও কাজবাজ ফেলে ভিড় করলো হাসপাতালে। আলতাফ শিকদার প্রথম দিকে রাগারাগি করলেন ছেলের ওপর। কেন আরও আগে জানানো না তাদের? নিজে পাকনামি করলো, নিজে এত বড় ঝুঁকি। অথচ আমজাদ শিকদার প্রাণ ভরে দোয়া করলেন ছেলেটা না থাকলে কি হতো আজ। ধূসরের কোনো দিকে মন নেই। সে মনোযোগ দিয়ে প্রার্থনায় ব্যস্ত। বড় মা চিৎকার, ছটফটানি নিজ চোখে দেখেছেন সে। কষ্ট বুক ছিঁড়ে যাচ্ছে তার। সে তো মায়ের মতোই আদর করেন ওকে। পরই ওটির ভিতর থেকে বাচ্চা কান্না আওয়াজ আসে। ডাক্তার হুমায়ুন জানালেন মেয়ে হয়েছে। আমজাদ শিকদার মনে মনে ক্ষুণ্ণ হয়েছিলেন, যদিও আশা করেছিলেন ছেলের, কিন্তু বুঝতে দেয়নি কাউকে। হেসে আড়াল করেছিল। তবে সব থেকে যে মানুষটা বেশি খুশি হয়েছিল সে ছিল ধূসর। বড় মায়ের সব কষ্ট শেষ, আর ব্যথা করবে না ভেবে আনন্দ পেয়েছিল। অনুমতি চেয়ে সবাই যখন মিনা বেগম আর সদ্য সন্তান নেওয়া পিউকে দেখতে গেল, মিনা বেগম সবার প্রথমে ধূসরকে কাছে ডাকলেন। কোমল কণ্ঠে বললেন, আমার মেয়েকে সবার আগে তুই নে ধূসর। আজ তোর জন্য বেঁচে ফিরলাম। ধূসর কাপা হাতে তুলতে তুলতে পিউকে কোলে নিল। পিউ কুটি কুটি পা ছুঁড়ে কাঁদছে। মিনা বেগম হাউমাউ করে কেঁদে উঠল আধশোয়া থেকে ধূসরকে, আর ধূসরের কোলে থাকা পিউকে জড়িয়ে ধরল। পরিবারের সবাই বড় ছেলে হয় চোখের মণি ধূসর। ওর ঘটনা মাত্রাটা যেমন বৃদ্ধি পেয়েছে আরও, কিন্তু সেই ছেলে এত ভালোবাসার মূল্য দিল না। আলতাফ শিকদারের ভাবনা কেটে গেল কারো জুতোর শব্দে। আর চোখে একবার বিছানায় শুয়ে থাকা রুবায়দা বেগমের দিকে চোখ বোলালেন। সারাদিন কাজ বাজ সেরে কিছুক্ষণ হয়েছে শুয়েছেন। দেখতে দেখতে আওয়াজটা দরজায় এসে থামল। ওপাশ থেকে অনুমতি চাইল। আসবো? গলার শব্দ পেতে উৎসুক যেন 3 গুণ ভর করে আলতাফের। হঠাৎ এই মানুষ তার ঘরে কেন? কৌতূহল চাপিয়ে কণ্ঠটা একটু ভারী করে জবাব দিল, এসো। রুবায়দা বেগম তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে বসলেন। ক্রান্তি সব ছুটে গেছে ছেলের গলা পেতেই। ধূসরকে দেখে গদগদ করে বললেন, আয় বাবা আয়, ভিতরে আয়। আলতাফ শিকদারের মনে হলো 6 বছরের রিক্তকে ডাকলেন তিনি। এত দামড়া ছেলেকে কেউ এভাবে আহ্লাদ করে ডাকে? ধূসর ভিতরে এসে দাঁড়ালো। আলতাফ শিকদার বিছানায় ইশারা করে বলল, বসো। ধূসর বসল না। যা দেখে অথিতু ভঙ্গিতে মাথা নাড়ালেন আলতাফ। সহ্যের সীমা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবেন ধূসর? এবার মায়ের দিকে তাকালেন তিনি। আগ্রহ ভরে দেখছেন তাকে। এরপর বাবার দিকে ফিরে সরাসরি ঘোষণা করল, কাল থেকে অফিসে যেতে চাই আমি। বয়স্ক মানুষ দুটো একজোটে ধাক্কা খেলেন। দুজনে একে অপরকে দেখে হা করে চেয়ে রইলেন ছেলের দিকে। ধূসরের একটু ভাবান্তর হলো না। পরপর বলল, আমি কাল থেকে ব্যবসায় বসবো।
রুবেদা বেগম অস্থির চিত্রে শুধালেন, সত্যি অফিসে যাবি? সান্ত্বনা দেওয়ার মতো কথা এটা। না তা নয়, এতদিন বলেও আলতাফ শিকদার হাতে উঁচিয়ে থামিয়ে দেন ওনাকে। সন্দিহান কণ্ঠে বলেন, ভেবে বললে তো? পরে মত বদলাবে না কি? ধূসর টান টান হয়ে দাঁড়িয়ে জবাব দেয়, তুমি আমাকে চেনো, মুহূর্তে মুহূর্তে মত বদলানোটা নিশ্চয় আমার সাথে যায় না। আর যা বললাম ভেবেচিন্তে বলেছি। আলতাফ শিকদার চুপ করে যায়। ধূসর বেরিয়ে যায়। তিনি বিমূর্তি চেয়ে থাকে, চোখে হাসল। বুক ফুলে স্বস্তির শ্বাস ফেললেন। যাক, অবশেষে ছেলে সুমতি হলো। পিউ ঘরের দরজা আটকে বসেছে। সে দরজা ধাক্কাধাক্কি করেও খোলানো গেল না। তখন জোকে বসে বকাঝকা করলেও এখন হাঁসফাঁস করছে সাদিপ। এই নিয়ে ষষ্ঠবারের মতো চক্কর কাটল পিউর দরজার সামনে দিয়ে। তারপর ভেবেচিন্তে বাড়ি দিল কাঠের উপরে। নরম কণ্ঠে ডাকলো, পিউ খোল না দরজাটা। ওপাশ থেকে উত্তর এলো না। সাইবের মাথা খারাপ হয়ে গেল। সে দিকদিশা খুঁয়ে লাথি বসালো দেওয়ালে। খিটমিট করে বলল, অসহ্য, যা মন চায় কর, খুলতে হবে না দরজা। রেগে মেগে নিচে নামলো সাদিপ। ধূসর ভাই বকতে বকতে শেষ করে দিল তো পিউ এরকম করে না। তাহলে তার বেলায় এসব মানে কি? সাদিপের মুখে ভঙ্গি দেখে অসহায় শ্বাস ফেললেন জবা বেগম। তার পড়েছে মহা ঝামেলায়। এত বড় বড় ছেলে মেয়েদের বাচ্চামো দেখতে দেখতে অতিষ্ঠ তারা। মিনা বেগমের পিউর উদ্দেশ্য বললেন, কি একটু বলেছে তাতে জাত গেছে ওনার? খেতে হবে না তোকে, শুধু খাবারটা প্রচুর খালি। দেখিস কি করি। একদিন না একদিন দরজা তো খুলবি, তাই না? পিউ ঘরের ভিতরে বোম হয়ে বসে আছে। কান্নাকাটির ফলে নাক মুখ লালিত। একটা সমস্যা, চশমার জন্য সাইব এইভাবে বলবে এই স্বপ্ন ভাবা যায় না। পিউ ঠোঁট পুনরায় ভেঙে এলো। রাগটা আসলে কার উপর লাগছে সে নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। ধূপধাপ করে পড়ার টেবিলে বসলো গিয়ে। খাতা বের করলো, কলম ছোঁয়াতেই গড়গড় করে কিছু কথা উগরে এলো। তারপর সারা পৃষ্ঠা জুড়ে অভিযোগ লিখল ধূসরের নামে। আপনার জন্য আমাকে সাইব ভাইয়াও কথা শোনালো আজ। আপনার জন্য আমার কপালে আর কত শনি আছে ধূসর ভাই। যদি না আপনি ওই পেতনিটাকে ঘাড়ে বয়ে আনতেন আমি নিশ্চয় কাঁদতাম না। রাদীপও আপনাকে ফোন করতো না, তাহলে ওর পিছনে ছুটতাম না আমি। আর এরকম ধাক্কা লাগতো না সাদিপ ভাইয়ের সাথে। এই যে ওনার প্রিয় চশমা ভাঙল, এই সব দোষ আপনার। আমি বরাবর নিরপরাধ মানুষ, অথচ তাল আমার পিঠেই পড়ে। ধূসর ভাই, আপনি একটা চোর, অনুমতিবিহীন আমার মন চুরি করেছেন, আবার তা নিয়ে ছিনিমিনি খেলছেন। চোরের সাথে সাথেও আপনি একটা দজ্জাল শিয়ান লোক। বাকিদের বেলায় মুখ থেকে রস ঝরে, আমার বেলায় ঔষধের মতো তেতো কেন? আমার ভালোবাসেন না কেন ধূসর ভাই? এখন যদি ভালোবাসতেন গল্পটা অন্যরকম হতো না? এই যে আমি অভিমান করে দরজা আটকে বসে আছি, একটু সান্ত্বনা তো দিতে আসতেন। এসে নরম স্বরে ভালোবেসে জিজ্ঞেস করতেন, কি হয়েছে? বিশ্বাস করুন আমি সেখানে ভুলে যেতাম সব। আপনি মানুষটা এমন কেন ধূসর ভাই? কেন এত পাষাণ? একটা পাথরের সাথে মাথা খুঁটলেও সেখান থেকে রক্ত বের হয়। তাহলে আপনি পাথরের চেয়েও খারাপ। দাড়ি টানার আগে দরজা ফের টোকা পড়ল। পিউ বিরক্ত হলো। ভাবে সাইব বা অন্যরা বসে রইল দরজা খুলবে না ভেবে। তখনই ওপাশ থেকে ভেসে আসে কাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কণ্ঠস্বর, পিউ। পিউর চোখ বেরিয়ে এলো। বিস্মিত হয়েছে সে। ধূসর সত্যি এসেছে? বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। তারপর হুলস্থুল করে খাতা উল্টে বইয়ের চূড়ায় ভাঁজে লুকালো। চটপটে পায়ে এসে ছিটকিনি টেনে খুলল। ধূসরকে দেখতে হলে ছোটোখাটো পিউকে চোখ আকাশে তুলতে হয়। সে এখনও এ কি কাপড় পরে? পিউ একটু অবাক হলো। ধূসর মাত্রাতিরিক্ত পরিপাটি না হলেও নিজেকে টুকু ভালো বোঝে। বাড়ি ফিরে এক মুহূর্ত বাইরে কাপড় চোপড়ে থাকে না। তাহলে উনি কি এখনও রুমে যায়নি? তখনই ধূসর মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে? পিউর উষ্ট আলাদা হয়ে পড়ে।
খাতার লেখা কথাগুলো মাথায় আসে। সে এরকম কিছু লিখে এলো না। মিলযুক্ত ঘটনা মুহূর্তের মধ্যে মন ভালো হয়ে গেল তার। ধূসর খানিকক্ষণ তার মলিন চেহারাখানা ফেলল। জিজ্ঞেস করলাম, খাবি না? পিউ নড়ে উঠল। হ্যাঁ, আয়। ধূসর পা বাড়াতে পিউ ডেকে বলল, শুনুন। ধূসর ফিরে না তাকে বলল, কি? পিউ ঠোঁট কামড়ে সময় নিয়ে বলল, মারিয়া আপু আপনার কেমন বন্ধু? ধূসর তাকালো। কেন? এমনি। তোর পরীক্ষা এরকম কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। কাঠখোট্টা জবাবে পিউ মুখ কালো হয়ে বলল, আপনি এরকম করছেন কেন ধূসর ভাই? আপনার যে একটা মেয়ে বন্ধু আছে, আগে তো কখনো শুনিনি। হঠাৎ উনি কোত্থেকে উদয় হলো? উনি শুধু আপনার বন্ধুত্ব? ধূসর চোখ সরু করে বলো, তুই খেতে আসবি? হ্যাঁ বা না? গুরুগম্ভীর কণ্ঠে পিউ ঠোঁট উঠল। অনেক কিছু বলতে চেয়েও ব্যর্থ হয়। হাত পা ছুটতে ছুটতে হাঁটতে নেই, সাথে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, যাচ্ছি। সব সময় আমার সাথে সবাই এমন করে, আর আপনি তো এক ধাপ এগিয়ে। আপনার মেজাজি শোরুমে ধমকানো অফার যেন আমার জলে বরাদ্দ। পিউ ভাবল ধূসর শোনে না, শোনার ভান করবে, সচরাচর যা হয়। অথচ পিছন থেকে ধূসর বলে উঠল, তুই তো তাই চাস। যে নিজে এসে আত্মসমর্পণ করে তাকে বন্দি না করার উপায় আছে? পিউ থমকালো, ঘুরে তাকালো, চোখ পিটপিট করে বলল, তার মানে? ধূসর ভুরু নাচিয়ে বলল, সোজা হাঁট। পিউ তবুও দাঁড়িয়ে ধূসর নিচের দিকে চেয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে আবার তাকালো। ঠান্ডা স্বরে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তোকে যেন টেবিলে পাই। ধূসর ঢুকে গেল কামরায়। পিউ আবোধবনে চেয়ে রইল। কি বলবেন ধূসর ভাই? এরপর নিজেকে সামলে সিঁড়ি বেয়ে নামলো। অত্যাধিক রাগে শরীর রক্ত গরম হলো সাফিতের। দাঁত মিরিয়ে ওভাবে বসে রইল। এত সময় ধরে সে ডাকলো, অথচ পিউ পাত্তা দিল না। পাত্তা কি? একটা উত্তর অবধি দেয়নি। অথচ যেই মাত্র ধূসর ভাই এলো, খুলে গেল দরজা। পিউ নিচে নামতেই সবাই এমনভাবে তাকালো যেন আগুনক্ত এগিয়ে আসছে। নিচের সিঁড়িটায় পা রাখতেই রাফিদ ছোট্ট এসে হাত ধরল। ভীষণ অনুতপ্ত হয়ে বলল, সরি পিউ, আমার যেন এত বকা শুনলে আজ। আমার একদম ঠিক হয়নি বড় ভাইয়াকে ফোন করা, তাহলে এসব কিচ্ছু হতো না। রাফিদের ভরসার মুখ টকটকে হলো। কেঁদে দেবে ছেলেটা। পিউরের প্রতি ভালোবাসা গভীর তার। এত কিছু হবে কে জানতো? পিউ মুচকি হেসে বলল, ধুর বোকা, ছোট ভাইয়ের সাথে কেউ রাগ করে? তুমি তাহলে আমার উপর রেগে নেই? পিউ ওর গাল টেনে বলো, একটুও না। সেই মুহূর্তে রাফিদের ঠোঁটে হাসি ফুটল। চকচকে মুখ চোখে মাখা দুলিয়ে বলো, তাহলে ঠিক আছে। সুমনা বেগম বললেন, ও পিউ, কখন থেকে ডাকছি তোকে, আয় আয় খেতে বস। মিনা বেগম বলেন, ওর ধূসরের ঝাড়ি না খেলে আসলে পেট ভরে না। পিউরের মন হলো কথাটা ঠিক, না হলে যার নামে অভিযোগ লিখে খাতা ভরলো তার এক ডাকে দরজা খুলে কেন? সে চায় ধূসর বকুক, রাগ দেখাক, ধূসর লক্ষ কোটিবার থাপ্পড় দেখ, বলল পিউরের কিচ্ছু হয় না। সেখানে সাফিতের এক ধমকে কেঁদে ফেললো আজ। কি অদ্ভুত, যাকে ভালোবাসা যায় তার সব কিছু কি এত ভালো লাগে? পিউর আস্তে ধীরে এসে বসলো চেয়ারে। সাদীপ তুষারখণ্ডের ন্যায় বসে তখন ডানে বামে তাকালো বারণ যেন। মিনা বেগম মাছে বড় একটা টুকরো একটি প্লেটে তুলতে তুলতে বলল, ধূসর খাবারটা রুমে দিয়ে আসিস। জবা বেগম বলেন, আমি চাই, আমাকে দাও। এর মধ্যে আমজাদ শিকদার, আলফাত আর আনিস নেমে এলো নিচে। ওনাদের দেখে জবা বেগম গেলেন নাড়। এই নিয়ে আবার একটা কাহিনী হবে। পুষ্পরা সবাই আসতেছে টেবিলে ভরল কানায় কানায়। আলফাত শিকদার মুখ হাসি হাসি, অনেকদিন পর হাস্যোজ্জ্বল চেহারাটা দেখা গেল। আজমল শিকদার লম্বা পাঞ্জাবি, হাতা গুটিয়ে ছোট একটা বাটি ভেতরে হাত ধুলেন। ওনার থালায় ভাত দিতে রুবায়দা বেগম। আমজাদ ভাত মাখতে মাখতে হঠাৎ জিজ্ঞেস করলেন, ধূসর খাবে না? প্রত্যেকে ঝাটকা খেল। তরিত বেগে তাকালো ওনার দিকে। এগুলো চোখ একসাথে আছড়ে পড়ায় সামান্য হতকম্ব হলেন আমজাদ। না মানে দেখছি না টেবিলে, ডাকো তো। গত 2 বছর ধূসর বাপ
চাচাদের সাথে এক টেবিলে খায়নি। খেতে বসে তোলা প্রসঙ্গ আর অপছন্দ বিধায় ভদ্রতার সহিত এড়িয়ে গেছে বরাবর। প্রথম জানতে চাইল, ধীরে ধীরে বিষয়টা নিয়ে বোধগম্য হতেই তারা আর জিজ্ঞেস করেন না। আজ এতগুলো দিন পর প্রত্যাশার বাইরে কিছু শুনল। সবাই অবাক চোখে চেয়ে রইল। রুবায়দা বেগম ভাত তোলা চামচটা ওভাবে ধরে আছে। একমাত্র স্বাভাবিক রইলেন আলফাত শিকদার। নিরুদ্বেগ সে। পিউর ঠোঁটোদয় এক হচ্ছে না, বড় চোখ দুটো মারাত্মক আকার পেয়েছে। পুষ্প ভাত গিলতে পারছে না। আনিসও হতবাক চেয়ে। মিনা বেগম মিনমিন করে বলেন, এর মানে ও তো খায় না এখন? আমজাদ শিকদার পুষ্পকে বললেন, ওকে ডেকে আনো যাও।